রাইসমার্ট লাইফে সবাইকে স্বাগত। কম্পালসারি বাংলা ডেসক্রিপটিভ নিয়ে আমি সুতপা দত্ত আবার এসে গেছি তোমাদের কাছে নতুন একটা বিষয় শেখাবো বলে। সেটা হচ্ছে সারসংক্ষেপ বা সারাংশ। এইটা পরীক্ষায় নানাভাবে বলতে পারে, সারসংক্ষেপ লেখো বা সারাংশ করো বা সারমর্ম লেখো, সবেরই ওই একটাই অর্থ হয় যে টপিকটা আজকে আমরা পড়তে চলেছি। সারসংক্ষেপ রচনা আমাদের প্রথমেই জানতে হবে কোন কোন পরীক্ষায় সারসংক্ষেপ রচনা আসে। চলো দেখে নিই। প্রথমেই আমরা বলবো WBCS মেইন যে কম্পালসারি বাংলা আছে সেইখানে সারসংক্ষেপ আসে 40 নম্বরের, সারাংশ লিখন 40 নম্বরের আসে। এছাড়া পাবলিক সার্ভিস কমিশনের যে মিসলেনিয়াসের বেঙ্গলি আছে সেইখানেও সারসংক্ষেপ 40 নম্বরেরই আসে, এবং তার সঙ্গে একটা অল্টারনেটিভ থাকে বঙ্গানুবাদ, যে হয় সারসংক্ষেপ করো অথবা বঙ্গানুবাদ করো, যে কোনো একটা আসতে পারে, তার নাম্বার হচ্ছে 40। আর WBPSC ক্লার্কশিপের যে মেইন পরীক্ষাটা হয় সেখানে বাংলায় 15 নম্বরের সারাংশ লিখন আসে। এই আমরা মোটামুটি জেনে নিলাম যে কোন কোন পরীক্ষায় আসে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সারসংক্ষেপ রচনা এমন একটা বিষয় যেটা আমাদের জানতেই হবে, করতেই হবে যদি আমরা চাকরির পরীক্ষা দিতে চাই। তো আরেকটা জিনিস, সারসংক্ষেপ এমন একটা জিনিস যদি আমরা চাকরির পরীক্ষাতে নাও বা দিই তবু আমাদের একটা এবিলিটি কিন্তু থাকে অনেক বড় একটা ব্যাপারকে ছোট করে বলার। এটাই তো সারসংক্ষেপ। কোনো একটা বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করেও বলা যায় যেমন, তেমনি তাকে ছোট করেও বলা যায়। এটা একটা আর্ট। আর সারসংক্ষেপ রচনাও এই জন্যই একটা নির্মিতির মধ্যে পড়ে, যে কিভাবে বাংলা যে ভাষা আমাদের মাতৃভাষা সেই ভাষায় আমাদের কতটা দখল, যে আমরা একটা অনুচ্ছেদকে বাড়িয়ে বলতে পারি বা কমিয়ে বলতে পারি। যদি কমিয়ে বলতে পারি তাহলে সেটা সারসংক্ষেপ রচনা। সারসংক্ষেপ লেখার এবারে কিছু নিয়মের কথা আমি বলবো। সারসংক্ষেপ তো সবাই আমরা করতে পারি। আমি এক্ষুনি বললাম যে কোনো বড় ফোলানো ফাঁপানো বিষয়কে আমরা ছোট করে জিস্টে 1 লাইনেও বলতে পারি, 2 লাইনেও বলতে পারি। এটা আমাদের সহজাতভাবেই আমাদের মধ্যে গড়ে ওঠে। কিন্তু পরীক্ষায় যখন আমরা লিখব তখন আমাদের নাম্বার পাওয়ার ব্যাপার থাকে। সেই জন্য একদম নির্ভুলভাবে কিভাবে আমরা সারসংক্ষেপ লিখব সেটার আমাদের কিছু টিপস দরকার। সেই টিপসগুলো এখানে আমি পয়েন্ট করে করে দিচ্ছি। সারসংক্ষেপ হলো, আমি প্রথমেই বলছি যে মূল ভাব বা বক্তব্যকে সংক্ষেপ করে লেখা, সংক্ষেপে ব্যক্ত করা, এটাই হচ্ছে সারসংক্ষেপ, আর কিছু না। এমন কোনো ভয়ানক জিনিস নয়, এমন কোনো সারসংক্ষেপ কেউ মুখস্থ করে না। বাংলার নির্মিতির কোনো অংশই কেউ মুখস্থ করে না। এটা নিজেকে করতে হয়। এটা হচ্ছে নিজের আভ্যন্তরীণ ক্ষমতা, যেটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে বাড়ে, এবং তার জন্য কিছু টিপস আমি এখানে দিয়ে দিচ্ছি। কি? প্রথমেই যে অনুচ্ছেদটা দেয়া হবে পরীক্ষায় সেটা পড়ে তার মর্মোদ্ধার করা, মানে কি বলতে চেয়েছে। সোজা কথায় আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের বুঝতে কোনো অসুবিধে নেই। আমরা ছোটোবেলার থেকেই যে যা বলে তার মর্মোদ্ধার কথা থেকেই বার করতে পেরেছি বা পারি। সুতরাং কোনো অনুচ্ছেদের মর্মোদ্ধার করা এমন কোনো কঠিন বিষয় নয়। তার জন্য দরকার হয় অনুচ্ছেদটাকে 2-3 বার পড়ে নিতে হবে। হ্যাঁ, এমন অনেক অনুচ্ছেদ পরীক্ষায় দিয়ে দেয় যা একবার পড়লে আপাতভাবে তার মানে বোঝা যায় না। সেই বোধগম্যতার জন্য তাকে 2-3 বার খুব মন দিয়ে পড়লেই আশা করি সব বাঙালি বুঝে যাবে এখানে কি বলতে চাওয়া হয়েছে। 2 নম্বর পয়েন্ট, এখানে আমরা জানি কোনো কিছুকে বড় করার জন্য বা বিস্তৃত করার জন্য কি করা হয়? ব্যাখ্যা করা হয়, তাকে বিশ্লেষণ করা হয়, উদাহরণ দিয়ে বোঝানো হয়, উদ্ধৃতি চিহ্নের মধ্যে কিছু থাকে বা অলঙ্করণ, অলঙ্কারের প্রয়োগ ইত্যাদি থাকে। কিন্তু যখন আমরা সেটাকে ছোট করব, মানে সারসংক্ষেপ করব, তখন এই সমস্ত কিছুকে আগে বাদ দিয়ে দেব। ব্যাখ্যা, বিশ্লেষণ, উদাহরণ, উদ্ধৃতি, অলঙ্করণ কিচ্ছু থাকবে না, সব বাদ। এরপরে কি করব?
প্রত্যক্ষ উক্তি যেগুলো থাকবে অনুচ্ছেদের মধ্যে সেগুলোকে আমরা সব পরোক্ষ উক্তিতে পরিবর্তন করে দেব। সেটা কীরকম? যেমন প্রত্যক্ষ উক্তি যেরকম যদি এরকম হয় যে আমি দিনের পর দিন ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে পড়েছিলাম, তাহলে সেটা সারসংক্ষেপে আমি কেমন করে লিখব? আমি লিখব লেখক ক্রমশ ক্ষুধ পিপাসায় কাতর হয়ে পড়ছিলেন। এই যে এইরকমভাবে লিখব। আর আরেকটা জিনিস, যে শব্দ আছে সেই শব্দ লিখতে হবে এমন কিন্তু না, বরঞ্চ তার পরিবর্তে অন্য কোনো শব্দ ব্যবহার করলে, মানে সমার্থক শব্দ যদি ব্যবহার করা হয় তাহলে সেটা অনেক ভালো হয়। যেমন আমার এখানে ক্ষুধা এবং পিপাসা দুটো একটার মধ্যে হয়ে গেল ক্ষুধ পিপাসায় কাতর হয়ে পড়েছিলেন, এই রকম। আর একটা জিনিস, এখানে উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ, উত্তম পুরুষ কি আমি আমরা, আর মধ্যম পুরুষ কি তুমি তোমরা, এগুলো যদি থাকে তাহলে সব সময় সেটা প্রথম পুরুষ অর্থাৎ সে অথবা তিনি এইভাবে ব্যক্ত হবে। আরেকটা আমি এখানে ছোট্ট টিপস দিয়ে দিই, অনেক সময় আমাদের পুরুষ মনে থাকে না যে কোনটাই বা উত্তম পুরুষ আর মধ্যম পুরুষই বা কে আর প্রথম পুরুষই বা কোনটা, এটা গোলমাল হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়। তা আমি বলি উত্তম মানে তো ভালো, তাই না? সবসময় কাকে ভালো মনে হয় পৃথিবীতে আমাদের? অবশ্যই আমি হচ্ছি সবার থেকে ভালো, আমি হচ্ছি উত্তম। সুতরাং যখন আমি আমরা সেগুলো হচ্ছে উত্তম পুরুষ। আচ্ছা, এবার আমার সামনে যে জন আছে, মনে করো তুমি বা আপনি, এবার তোমাকে তো আমি খারাপ বলতে পারি না, তাই তুমি মধ্যম মানে ভালো, আমার থেকে একটু কম ভালো, তাই তুমি তোমরা আপনি আপনারা এগুলো হচ্ছে সব মধ্যম পুরুষ। আর যে এখানে সামনে আমাদের কথোপকথনে উপস্থিত নেই, সামনেও নেই, সে হচ্ছে সব থেকে খারাপ, মানে খারাপের দিক থেকে প্রথম, তাহলে সে হলো প্রথম পুরুষ। সে মানে এখানে যে নেই, তিনি, এইগুলো হচ্ছে প্রথম পুরুষ। তাহলে আমরা বলছি যে সারসংক্ষেপ লেখার সময় আমি আমরা তুমি তোমরা এই যে উত্তম এবং মধ্যম পুরুষ, এটা তিনি সে তারা এগুলোতে প্রথম পুরুষে কনভার্ট হয়ে যাবে। গেল। এর পরের নিয়মটা কি? অনেকে মনে করতে পারো যে একটা বড় অনুচ্ছেদ দিয়েছে হয়তো, ঠিক আছে, যে এই বাক্যগুলো প্রয়োজনীয় মনে হচ্ছে না, আবার একই বাক্যের পুনরাবৃত্তি মনে হচ্ছে একটু ঘুরিয়ে, ওগুলোকে বাদ দিয়ে দিই, তাহলেই বোধ হয় আমার ছোট হয়ে গেল, সারসংক্ষেপ হয়ে গেল। না, এটা করলে সারসংক্ষেপ হবে না, কেননা এখানে চাওয়া হচ্ছে মর্মার্থটা, যেটা পড়ে তুমি কি মানে বুঝতে পারছো সেটা লেখো। সেই জন্য সারসংক্ষেপ করতে গেলে অনুচ্ছেদ থেকে শব্দ বাদ দেওয়া বা বাক্য বাদ দেওয়া এটা যথেষ্ট নয়। সেটা এমন নয় আবার অনুচ্ছেদের বাইরের কোনো প্রসঙ্গ ব্যবহার করা যাবে না। যা অনুচ্ছেদে দেওয়া আছে সেখান থেকে, এরকম হতে পারে যে একটা অনুচ্ছেদ আমার খুব চেনা, হয়তো বিভূতিভূষণের কোনো লেখার থেকে দিয়ে দিয়েছে, অথবা বঙ্কিমের, আমি দেখেই চিনতে পারছি হয়তো কমলাকান্তের দপ্তর থেকে কোনো এসেছে, কিন্তু আমি সেখানে উল্লেখ করতে পারবো না লেখকের নাম। আমাকে কথক বা লেখক এইভাবে উল্লেখ করতে হবে। যেহেতু অনুচ্ছেদে নেই সেহেতু আমি জানলেও লেখকের নাম উল্লেখ করতে পারবো না। ভাষা একটা বড় বিষয়, কেননা নির্মিতিতে তো এটাই দেখা হয় যে যেই ভাষায় পরীক্ষা দিচ্ছে, যদি ইংরেজি হয় ইংরেজিতে, বাংলা হয় বাংলায়, তার কতটা দখল আছে, সেই জন্য যত সহজে বোঝানো যায়। সারসংক্ষেপের ক্ষেত্রে এটা আরও বেশি প্রয়োজনীয় যে ভাষা হবে সহজ এবং পরিচ্ছন্ন। আরেকটা জিনিস, সাধু ভাষায় লেখার কোনো প্রয়োজন নেই, চলিত ভাষাতে লিখলেই হবে। তবে হ্যাঁ, সাধু ভাষাতে লিখলে যে ভুল হবে তা নয়। আর একটা জিনিস, ওই সাধু এবং চলিত কিন্তু মেশানো যাবে না। আমরা জানি সাধু চলিতের মিশ্রণকে গুরু চণ্ডালী দোষ বলে। এই গুরু চণ্ডালী দোষ একেবারে বর্জনীয়, আমাদের ভীষণ খেয়াল রাখতে হবে যেন এইটা না ঘটে যায়। এরপরে আসল যে টিপসটা সেটা হচ্ছে যে কতটা হবে। একটা যদি আমি সারাৎসার করি, একটা যদি অনুচ্ছেদের সারসংক্ষেপ করি, তাহলে সেটা কতটা হবে? সেটা হবে মূল অনুচ্ছেদের 1/3, মানে 3 ভাগের 1 ভাগ। এটা মাথায় রাখতে হবে, তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, সংক্ষেপিত হয়েছে। আর একটা শিরোনাম দিতে হবে, এবং শিরোনামটা আরও কনসেন্ট্রেটেড হবে, যে আরও ঘন
নিবদ্ধ, যে এটা পড়েই বোঝা যাবে অনুচ্ছেদটা কী বলা হয়েছে। সুতরাং এই হলো আমার মোটামুটিভাবে সারসংক্ষেপ লেখার নিয়ম বা টিপস, যেটা আমার মাথায় রাখলে ঠিকঠাকই দাঁড়িয়ে যাবে। মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। কত মুখস্থ করবে মানুষ সারসংক্ষেপ? কোনখান থেকে অনুচ্ছেদ তুলে দেবে তাই কি কেউ জানে? এরপরে আমরা একটা সারসংক্ষেপ করে দেখে নিই যে কীভাবে সারসংক্ষেপ করবে। যে এখানে একটা আমি দিয়েছি যে একবিংশ শতকের সর্বাপেক্ষা ব্যাপকভাবে প্রচলিত শব্দ হলো স্থিতিশীল উন্নয়ন। এটা কিন্তু আমি একদম কারেন্ট টপিক দিয়েছি। এখন এই কথাটা সব ক্ষেত্রে প্রযোজ্য যে স্থিতিশীল উন্নয়ন। মানুষ একাধারে সম্পদের স্রষ্টা, সম্পদের ভোক্তা এবং সম্পদের ধ্বংসকর্তা। চাহিদা, যোগান ও ভোগের মধ্যে সামঞ্জস্য না থাকার দরুন মানুষ সম্পদ সৃষ্টির নামে অধিকাংশ সম্পদ ধ্বংস করে চলেছে। কার্যত উৎপাদনের অঙ্গ হিসাবেই বিনাশের শুরু। উৎপাদন যত বৃদ্ধি পেতে থাকে, ধ্বংসও অনুরূপভাবে বৃদ্ধি পায়। আসলে মানুষের অর্থনৈতিক কার্যকলাপ যত প্রসারিত হবে, চাহিদা যত বাড়বে, মানুষের অতৃপ্তি যত নতুন সম্পদের খোঁজে মানুষকে কর্মব্যস্ত রাখবে, মানুষের ধ্বংসকারী ভূমিকা ততই বৃদ্ধি পাবে। এই অবস্থা থেকে মুক্তি পেতে স্থিতিশীল উন্নয়নের গুরুত্ব অপরিসীম। এই প্যাসেজটা, এই অনুচ্ছেদটা যদি একবার পড়ি তাহলে কিন্তু বোধগম্য হচ্ছে না যেখানে কী বলতে চাইছে, কিন্তু 2-3 বার পড়লে এটার আমরা যে মূল সারাংশটা বুঝতে পারি সেটা হচ্ছে এই শিরোনামেই বেরিয়ে আসবে। সেটা কি না, স্থিতিশীল উন্নয়ন। এখানে স্থিতিশীল উন্নয়নের কথা বলা হচ্ছে এবং এর জিস্টটা কি, সেটা হচ্ছে মানুষই সম্পদের স্রষ্টা। হ্যাঁ, মানুষই তো সম্পদকে তৈরি করেছে নাকি, করার পরে সেটা সেই ভোগ করে, ভোক্তা, এবং ভোগ করে বলেই ধ্বংস করে, ধ্বংসকর্তা। সম্পদ সৃষ্টি লোভের এবং লোভ ধ্বংসের কারণ। আমি এখানে অসমাপিকা ক্রিয়া দিয়ে যাচ্ছি যাতে আমার বাক্য না বাড়ে। এ এক অনিঃশেষ চক্র। তাই টিকে থাকতে হলে এই শতাব্দীতে উন্নয়নের আগে স্থিতিশীলতাকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ উন্নয়ন শুধু পাগলের মতো উন্নয়নের দিকে ছুটে চললেই হবে না, বরঞ্চ কী হলে আগামী দিন স্থিতিশীল হয়। শুধু আমার আজকেরটা ভাবলে হবে না, আগামী দিনে পৃথিবীকে স্থিতিশীল রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, ভালো রাখতে হবে। শিশুদের বাসযোগ্য করে যাব আমি এই পৃথিবী, বলেছিলেন না কবি? সেই মূল বক্তব্যটাই এখানে বলতে চাওয়া হচ্ছে। সুতরাং দেখতেই পাচ্ছ আমি একটা এখানে শিরোনাম দিয়েছি। শিরোনামটাও যথেষ্ট ছোট এবং হ্যাঁ, শিরোনামটা আমি মূল অনুচ্ছেদের একটি অংশ থেকে নিয়েছি, যেহেতু এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট শিরোনাম আর হতে পারে না, কারণ এখানে এটাই বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। এবারে তোমরা নিজেদের মতনও বানিয়ে বা নিজের যেটা বুঝছো সেটা সারাংশ হিসেবে কোনো শব্দকে শিরোনাম হিসেবে ব্যবহার করতে পারো। আর এখানে দেখো অনেকটাই ছোট হয়ে গেছে, শব্দ সংখ্যা একদম সত্যি 1/3 আছে, সেটা তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে। এবারে কিভাবে লিখতে হয়, যখন পরীক্ষায় আসে তখন একটা ওরা ছক দিয়ে দেয়, একটা বক্সের মতন করে দেয়, সেই বক্সের মধ্যে কিন্তু উত্তরটা লিখতে হয়। সেইটা কী রকম এবার আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এরকমভাবে বক্স করে দেয়। প্রথমে একটা শিরোনাম লেখার জায়গা, যেখানটা শিরোনামটা লিখে দিলাম। এবার যে 1, 2, 3, 4, 5 করে যে বক্সগুলো করা আছে, এই প্রত্যেকটা খোপের মধ্যে একটা করেই শব্দ লেখা যাবে, তার বেশি নয়। তাহলে দেখো তো আমরা এখানে কটা শব্দ দিয়েছি, এই যে 28টা, 25 এই অবধি 25 হচ্ছে, 26, 27, 28, 28টা শব্দে আমার এই সারসংক্ষেপ হয়ে গেছে। মোটামুটি 28, 30, খুব বেশি হলে 31, 32 এর মধ্যে কিন্তু সারসংক্ষেপ লেখা হয়ে যাওয়া উচিত। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করবে। হ্যাঁ, এর আগের দিন আরেকটা প্রশ্ন আমি পেয়েছিলাম যে প্রতিবেদন আমি ওখানে লিখে দেখিয়েছি সেটার PDF পাওয়া যেতে পারে কিনা। আমি বলে দিচ্ছি, আমি কিন্তু সব ভিডিওতেই উত্তরগুলো মোটামুটি দেওয়ার চেষ্টা করি। ওই ভিডিওতেই বলে দিয়েছিলাম যে হ্যাঁ, ওটা দেয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর যদি তোমাদের ভালো লাগে
তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট আমি তোমাদের কাছে সবসময় আহ্বান করি, কমেন্ট করবে। আমার ভালো লাগে কমেন্ট আসলে, আমি বুঝতে পারি কার কোথায় সুবিধা, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আজকে এখানেই আমরা শেষ করি। আবার সামনের দিন নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।